আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে এই প্রায় 1.5 বছরের মাথায় এসে ভারত এখন বাংলাদেশের কাছে এখন পরিষ্কার করে দিয়ে দিল, অনেক সহ্য করেছি, অনেক সয়েছি, আর নয়, এবার মায়ের ভোগে যাও। মায়ের ভোগে যাওয়া মানে কি? বলি প্রদত্ত হওয়া। এবার বলি চড়ানো হবে তোমাদের। এটা চরম হুঁশিয়ারি। মানে এবার সামরিক অভিযান। এতদিন ধরে তৈরি চলছিল, ভারতের সমস্ত গোছগাছ চলছিল। এইবার সেইটা গোছগাছ শেষ করে এবার ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে। যে হেডলাইন করেছি, থাম্বনেল দিয়েছি, অনেক সয়েছি, এবার মায়ের ভোগে যা। আর আমি টাইটেলে লিখেছি, সেখানে লিখেছি, বিজয় দিবসের বার্তায় ও বাংলাদেশ রাষ্ট্রদূতকে তলব করে চরম হুমকি দিল ভারত। বুঝতে নিশ্চয় অসুবিধে নেই আমি কোন বিষয়ে বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন যে বাংলাদেশের ব্যাপারে ভারত কিন্তু চূড়ান্ত একটা সতর্কতা দিল। এই সতর্কতা দেওয়ার প্রথম যে আমরা তার ইঙ্গিত সেটা পেয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বিজয় দিবসের বার্তায়। 16 ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায় নরেন্দ্র মোদী বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তিনি এটা বলেছেন যে এই দিন পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ভারতীয় সেনাবাহিনীর বিজয়। তিনি এখানে বাংলাদেশের উল্লেখই করেননি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেননি। কারণ এটা সবাই জানে, এতকাল ধরে সবাই বলে এসেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ, ভারতের অবদানের কথা। ভারত নিজেও সেটা বলে এসছে এতদিন ধরে। এই বিজয় দিবসের অনুষ্ঠান এতদিন ধরে ভারত বাংলাদেশ তারা এখানে বসে সেই জিনিসটা পালন করছিল। আজকে দেখা গেল মানে এবারে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নাম নিলেন না। এটা ছিল প্রথম একটা সংকেত যে ভারত বাংলাদেশ থেকে কতটা দূরত্ব তৈরি করেছে। এই দূরত্বটা তৈরি হয়েছে, এর দায় কিন্তু সম্পূর্ণভাবে ভারতের নয়, এর দায় সম্পূর্ণভাবে বাংলাদেশের। কেননা গত প্রায় 1.5 বছর ধরে বাংলাদেশের বর্তমান সরকার যারা আছে তারা সমানে ভারত বিরোধিতা করে গেছে। ভারত সহ্য করেছে, এখনো করছে, করেনি যে তা না। দুদিন আগে পেঁয়াজ নিয়ে যখন বাংলাদেশে ভয়ঙ্কর পেঁয়াজের আকাল, ভারত এখান থেকে সেখানে পেঁয়াজ পাঠিয়েছে। সুতরাং এখন যে ভারত বাংলাদেশের সাধারণ মানুষের কষ্ট সেটা ভারত চাইছে না, কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আছে তাদের উদ্দেশ্যে চরম বার্তাটা দিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত বলেছি 16 ডিসেম্বরের বিজয় দিবসের বার্তায়, এবং দ্বিতীয়ত ঠিক তার পরদিন ভারতের যে ঢাকার হাই কমিশনার যিনি দিল্লিতে আছেন তাকে ডেকে নিয়ে তাকে তলব করে নিল। সে হাই কমিশনার তিনি বাংলাদেশের মিস্টার রিয়াজ হামিদুল্লাহ। তাকে 17 ডিসেম্বর ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, পররাষ্ট্র দপ্তর তাকে তলব করে কি বার্তা দিল সেই বার্তাটা আপনাদেরকে এইবার সেই বিষয়টি নিয়ে আলোচনায় যাচ্ছি। প্রথমে ছোট্ট করে আমি পড়ে নিই যে বাংলাদেশের যে হাই কমিশনারকে সেখানে পররাষ্ট্র দপ্তরে ডেকে নেওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে যে নোট জারি করা হয়েছে সেইটা একটু পড়ে দেখছি। ডিসেম্বর 17, 2025, হেডিং হচ্ছে নোটের, বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া
summoned by the Ministry of External Affairs. এখানে এইবার নোটে লেখা হচ্ছে দ্য বাংলাদেশ হাই কমিশনার টু ইন্ডিয়া His Excellency Mr. Riyaz Hamidullah was today, December 17, 2025, summoned by the Ministry of External Affairs and apprised of India's strong concerns at the deteriorating security environment in Bangladesh. His attention was drawn in particular to the activities of some extremist elements who have announced plans to create a security situation around the Indian mission in Dhaka. এটা হচ্ছে বেশ বড়সড় প্রেস নোট দেওয়া হয়েছে, একেবারে ছোট্ট নয়। সেখানে প্রথম প্যারাগ্রাফেই বলা হলো, তাকে ডেকে নিয়ে সাবধান করে দেওয়া হয়েছে, তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বাংলাদেশের কিছু জঙ্গি এক্সট্রিমিস্ট এলিমেন্টস, এর বাংলা একটাই হয়, উগ্রপন্থী মানে জঙ্গি, তারা ভারতের যে হাই কমিশন আছে ঢাকায়, সেই হাই কমিশনের চারদিকে তারা যে সিকিউরিটি প্রবলেম, তারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার যে ব্যাপারটা সেটা করেছে, সেই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এরপরে আপনাদেরকে বলি, আর বড় আগেই বলেছি যে এটা একটা বড় চিঠি, বড় প্রেস নোট, খুব একটা ছোট নয়, সম্ভবত চারটি তার পরিচ্ছেদ আছে, চারটি প্যারাগ্রাফ আছে। সেখানে বলা হয়েছে, প্রথম প্যারাগ্রাফে বলেই দিলাম যে সেখানে বলা হয়েছে যে প্রথম অনুচ্ছেদে সেখানে বলা হয়েছে যে কিছু চরমপন্থী উপাদানের কার্যক্রমের দিকে যারা ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তার একটা সংকট সৃষ্টি ঘোষণা দিয়েছে। দ্বিতীয় অনুচ্ছেদে আছে ভারত বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে চরমপন্থী যারা তারা তাদের সৃষ্টি করা মিথ্যা বর্ণনা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। অর্থাৎ তারা কি বলেছিল? তারা বলেছিল যে ওই ওসমান হাদি, যিনি ওই একটা ঐক্য মঞ্চ মানে তার সংগঠনের নাম দিয়েছিলেন কি, যে তার সংগঠনের নামটা ছিল জুলাই বিপ্লব মঞ্চ, এবং সেখান থেকে এই জিনিসটা আবার চলে এসেছে, তার নাম দেয়া হয়েছে যে একটা ঐক্য, সেটা হচ্ছে সেই ঐক্য যে যারা এখানটায় একটা দিয়েছে যে ভারতের হাই কমিশন অফিস যেটা রয়েছে ঢাকায়, সেইখানটা তারা অভিযান করবে। তা দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের নোটের, সেখানটায় বলা হয়েছে এই চরমপন্থীরা এরা এই জিনিসটা করছে। ভারত সরকার মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেনি এবং ভারতের সাথে এই বিষয়ে অর্থপূর্ণ প্রমাণ শেয়ার করেনি। আবার বলছি কোন বিষয়টা পরিষ্কার করে, কিন্তু হাদির নাম লেখা হয়নি, কিন্তু যে কোনো বিষয় এই হাদির বিষয়টাই, কারণ এইটার ওপর দিয়ে তারা ভারতের ওপরে এই অভিযান চালানোর কথা বলেছে। ওই যারা বিপ্লবী মঞ্চ নাকি আছে, সেই জুলাই মঞ্চ, তারা এইসবগুলো বলেছে। তো এইটা বলেছে বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো রকম তদন্ত করেনি, না করে কোনো প্রমাণ শেয়ার করেনি ভারতের সাথে, বরং উল্টে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের সরকার এই ঘটনায় বলেছে ভারতে নাকি তারা পালিয়ে এসছে। কে পালিয়ে এসছে, কোথায় পালিয়ে এসছে, কিভাবে পালিয়ে এসছে, কবে পালিয়ে এসছে, তার নাম কি, তার কি পরিচয়, সেসব কোনো প্রমাণ বাংলাদেশ না দিয়েই বলে দিয়েছে যে হাদিকে যারা খুন করতে চেয়েছে তারা ভারতে পালিয়ে গেছে। তৃতীয় অনুচ্ছেদে এই প্রেস যে নোট স্টেটমেন্ট, তার তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে বিবৃতিতে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক উল্লেখ করা হয়েছে। দেখবেন আমি এটা পড়ে যাচ্ছি, এটা সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জনগণের সাথে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা মুক্তিযুদ্ধে নিহিত এবং বিভিন্ন উন্নয়ন ও জনসংযোগ উদ্যোগের মাধ্যমে শক্তিশালী। তার মানেটা হচ্ছে ভারত বাংলাদেশের জনগণকে তার এখনো মিত্র মনে করছে, কিন্তু বাংলাদেশের যে সরকার তারা কিন্তু এই মিত্রতাকে অস্বীকার করে তারা কাজ করছে। এইটা এখানে এটা বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ না বলেও যে কথাটার ভেতর থেকে বোঝা যায় সেখানে বলা হলো।
এখানে 3য় অনুচ্ছেদে আরো বলা হয়েছে ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা চায় এবং স্বাধীন, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এই যে কথাটাগুলো বলা হলো, এই কথাটা ভারত নতুন বলেনি, কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে 17 তারিখ এই নোট দিয়েছে ভারত, এই স্টেটমেন্ট। আর 18 তারিখে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের যিনি উপদেষ্টা তাওহিদ হোসেন, তিনি বলেছেন নির্বাচন নিয়ে আমরা ভারতের এইসব কথা মানতে আমরা শুনতে রাজি নই। তিনি আরো বলেছেন যে ভারত হুমকি দিয়েছে, এই হুমকিকে বাংলাদেশ অগ্রাহ্য করেছে, এটা অগ্রহণযোগ্য তাদের কথাটা, এইটা বলেছে। অর্থাৎ ঠিক জায়গাতে কিন্তু ঘাটা দিয়ে দিয়েছে ভারত। 4র্থ অনুচ্ছেদে স্টেটমেন্টে বলা হয়েছে ভারত স্পষ্টভাবে প্রত্যাশা করে যে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক দায়বদ্ধতা অনুযায়ী বাংলাদেশে ভারতীয় মিশন এবং পোস্টগুলির নিরাপত্তা নিশ্চিত করবে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে এটা নিশ্চিত করছে না, সেই কথাটা বুঝিয়ে দেয়া হলো এবং স্পষ্টভাবে বলে দেয়া হলো ভারত এটা প্রত্যাশা করে যে কূটনৈতিক দায়বদ্ধতা অন্তর্বর্তীকালীন সরকার যেন মেনে চলে। কূটনৈতিক সংকটের প্রেক্ষাপট এবং বিশ্লেষণে এই ঘটনা মূলত 3টি সমন্বিত বিষয়ের ফলাফল। ওই জুলাই বিপ্লব মঞ্চের কার্যক্রম, তারা আবার ঢাকায় জুলাই ঐক্য নামে একটি সংগঠন তৈরি করে ভারতীয় হাই কমিশনের কাছে মিছিলের আয়োজনের ঘোষণা দেয়। এই মিছিলে অংশগ্রহণকারীদের কি দাবি ছিল? শেখ হাসিনা অনেক রকম দাবি তারা করতে পারে, সেটা নিয়ে কথা নয়। তারা দাবি করেছে শেখ হাসিনাকে এবং অন্যদেরকে ফেরত পাঠাতে হবে ইত্যাদি। যে কোনো সরকার, যে কোনো রাজনৈতিক দল তাদের এসব দাবি করার অধিকার আছে, ব্যাপারটা এখানে নয়। পুলিশ তারপরে করেছিল কি, কাউকে কি গ্রেপ্তার করেছে? পুলিশ কাউকে কি গ্রেপ্তার করেছে? যারা ভারতের বিরুদ্ধে সমানে এই ধরনের প্রচার করে যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হয়নি কাউকে। রামপুরা সেতুর কাছে মিছিল বন্ধ করে এবং বিক্ষোভকারীরা একটা পুলিশ ব্যারিকেড অতিক্রম করে আরো এগিয়ে যায়, তারপর তারা আরো একটু শক্তিশালী পুলিশ ব্লকেডে আটকে যায়। এই অবধি হচ্ছে একটা ঘটনা। তাহলে প্রশ্নটা এখানে আসে যে তোমরা কি কাউকে গ্রেপ্তার করেছো এই ঘটনায়? যখন তারা এই অভিযানের ডাক দিয়েছিল তখন একটা দায়িত্বশীল সরকার হিসেবে তোমাদের ওই যে প্রোঅ্যাক্টিভ কাজ হিসেবে তোমাদের তো উচিত ছিল এই জিনিসটাকে যাতে সংগঠিত না হয় তার ব্যবস্থা করা, এই আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করা, তোমরা করোনি। সব থেকে বড় কথা, জাতীয় নাগরিক দলের নেতা, এটা হচ্ছে সব থেকে গুরুতর। জাতীয় নাগরিক দল বা এনসিপি, এই দলের নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য, তিনি কি বলেছেন? তিনি প্রকাশ্যে হুঙ্কার দিয়েছেন ভারতের 7 বোন অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7 প্রদেশকে আলাদা করে দেবেন। তিনি আরো বলেছেন যে বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিচ্ছিন্নতা বাহিনীদের, ওই পরেশ বড়ুয়া এবং তাদের আলফা উলফা, এদেরকে তারা তাদের আশ্রয় দেওয়া উচিত। আমাদের কাছে খবর আছে ভারত সরকারের কাছে যে পরেশ বড়ুয়া ইতিমধ্যে ঢাকায় সরকারের সংরক্ষণে রয়েছে। শুধু যে হাসনাত আব্দুল্লাহর কথা এটা তা নয়, হাসনাত আব্দুল্লাহ তো এখানে বলেছে কয়েকদিন আগে পাকিস্তানের জেনারেলকে, শামসাদ মির্জাকে, তাকে একটি মানচিত্র দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেই মানচিত্রটি সেটি হচ্ছে সেখানে ভারতের 7 সিস্টার্স, 7 রাজ্যকে বাংলাদেশের ভেতরে দেখানো হয়েছে। তাছাড়া ভারতের আরো বেশ কিছু অঞ্চলকে বাংলাদেশের ভেতরে দেখানো হয়েছে। এটা যদি কোনো দল, রাজনৈতিক দল করত, আপত্তি অবশ্যই করার জায়গা আছে, কিন্তু সেইভাবে রিয়াক্ট করার জায়গা থাকে না। কিন্তু মনে রাখতে হবে এই বইটি দিচ্ছেন বাংলাদেশের সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি পাকিস্তানের জেনারেলকে। এটাকে তো অস্বীকার করা যায় না। সুতরাং হাসনাতের যে কথাবার্তা, এটা গুরুত্বহীন, এতে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এইসব যারা বলছে বাংলাদেশে আজকে, তাদের কথাই গুরুত্ব দেয়া যায় না। কারণ
এটা শুধু তো হাসনাতের কথা নয়, এটা একটা সংগঠিত প্যাটার্ন, সমানে চলছে এই ধরনের কথাবার্তা। ভারত অস্বীকার করতে পারে না। তা অস্বীকার করতে পারে না বলে ভারতের ওই যে প্রথম অনুচ্ছেদে প্রেস নোটে সেখানে যে কথাটা বলেছে ভারত, এখানে বিটুইন দ্য লাইন্স কি বলেছে সেই জিনিসটা কিন্তু আপনাদের ধরতে হবে। কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হয়েছে কিছু চরমপন্থী উপাদানের কার্যক্রমের দিকে ভারত দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকার হাই কমিশনারকে, যিনি বাংলাদেশ হাই কমিশনার দিল্লিতে যিনি আছেন, তাকে উদ্দেশ্য বলেছেন যে চরমপন্থী উপাদান মানে কি? এক্সট্রিমিস্ট ফোর্সেস। এই এক্সট্রিমিস্ট ফোর্সেস মানে জঙ্গি, অর্থাৎ বাংলাদেশে জঙ্গিদের এখন মানে ভীষণভাবে তারা বাড়ছে, বাড়বাড়ন্ত চলছে, এবং তারা বাড়বাড়ন্ত যে হচ্ছে সেটা বাংলাদেশ সরকারের প্রশ্রয়ে। সুতরাং তৌহিদ হোসেন উনি যাই বলেন, যাই অস্বীকার করেন, সত্যিটা তিনি বলেছেন। আবার আজ 18 তারিখে তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যক্রম হবে না। আরে করছেন তো তাই, আবার হবে না কি? সেই কাজ করা হচ্ছে, জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে, তারা ভারতে নানা রকম কাজ করছে। দিল্লিতে কয়েকদিন আগে বিস্ফোরণে তাদের যোগ ছিল, তারও প্রমাণ দিয়েছে ভারত বাংলাদেশকে। তারপরেও বাংলাদেশ আমি করব না। এইবার ভারত এই কথার মধ্যে বলেছে যে জঙ্গি উপাদান সেইটা রয়েছে। তাহলে জঙ্গিদের দমন করবার জন্য ভারত কি করবে? যেটা করবে সেটা দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুরে পাকিস্তানে। আজকে এই প্রায় 1.5 বছরের মাথায় এসে ভারত এখন বাংলাদেশের কাছে এখন পরিষ্কার করে দিয়ে দিল, অনেক সহ্য করেছি, অনেক সয়েছি, আর নয়, এবার মায়ের ভোগে যাও। মায়ের ভোগে যাওয়া মানে কি? বলি প্রদত্ত হওয়া। এবার বলি চড়ানো হবে তোমাদের। এটা চরম হুঁশিয়ারি। মানে এবার সামরিক অভিযান। এতদিন ধরে তৈরি চলছিল, ভারতের সমস্ত গোছগাছ চলছিল, এইবার সেইটা গোছগাছ শেষ করে এবার ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে। যে সুইসাইড করতে চায় তাকে কেউ বাঁচাতে পারে না। বাংলাদেশের যে সরকার এখন আছে, এই সরকারের সঙ্গে যারা আছে তারা সুইসাইড করতে চায়। ভারত অনেক বাঁচাবার চেষ্টা করেছে এতদিন ধরে, আর বাঁচাবার চেষ্টা করবে না। সেই বার্তাটা দিয়ে দেয়া হয়ে গেল। এখন অপেক্ষা, যে কোনো দিন সামরিক অভিযান শুরু হয়ে যাবে, বলে দিলাম, লিখে নিন। ট্রাম্পের সঙ্গে মুরগা মাটন চিবিয়ে এখন ফিল্ড মার্শাল আসিফ মুনিরের অবস্থা খুব খারাপ। সে এখন গলায় বিঁধে গেছে মুরগার হাড় আর মাটনের হাড়, এখন না পারছে ফেলতে, না পারছে উগ্রতে। এখন মুনিরের অবস্থা খুব খারাপ। মুনিরকে যে সমস্ত শর্ত দিয়েছিলেন সেই সমস্ত শর্ত তো মুনির তো তখন মেনে নিয়েছিলেন। এইবারেতে সেই শর্ত পূরণের পালা যখন এসছে তখন মুনির তো কোনো সাড়া শব্দ করছে না। এই সাড়া শব্দ না করাতে ট্রাম্প এবার রেগে পারে যে হারামজাদে তুই দাঁড়া। এবার হারামজাদে এখন দৌড়াচ্ছে ট্রাম্পের কাছে। আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, সেটা পড়লে খুব মজা পাবেন। সেটা হচ্ছে গাজায় সেনা পাঠাক পাকিস্তান। এই দেখুন তলা ট্রাম্প। এই খবরটা আমি পড়ছি, খবরটা শুনুন, খুব মজার খবর। ওয়াশিংটন ডিসি 17 ডিসেম্বর। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ রাখতে গিয়ে পেঁচে পড়েছেন পাক সেনাপ্রধান সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিফ মুনির। গাজায় শান্তি ফেরানো ও পুনর্গঠনের লক্ষ্যে সেনা পাঠাচ্ছে আমেরিকা। নানা বন্ধু দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করেছেন তারা যেন সেনা পাঠায়। তালিকায় রয়েছে পাকিস্তানও।
কিন্তু গাজায় গিয়ে হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে ঘরোয়া রাজনীতিতে ঝামেলায় পড়তে পারে ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। ফলে ট্রাম্পের ডাকে সাড়া দিতে ইতস্তত বোধ করছিলেন মুনির। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ডাক পেয়ে কিছুদিনের মধ্যেই ওয়াশিংটন যাচ্ছেন মুনির। প্যালেস্তাইনের শান্তি সেনা সামিল হলে আন্তর্জাতিক মহলে একটি অত্যন্ত নেতিবাচক বার্তা যাবে বলে মনে করেন তিনি। পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, ভারতের সেই অভিযোগকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছেন তিনি। সেই লক্ষ্যে গত 6 মাসে ইতিমধ্যে দুবার আমেরিকা সফরে গিয়েছিলেন সেনা সর্বাধিনায়ক। তখন তিনি ফিল্ড মার্শাল নন, দেশের সেনাপ্রধান ছিলেন। মুনিরের সম্মানে হোয়াইট হাউসে বিশেষ ভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প, যা বেশ বিরল ঘটনা। অন্যদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করেছিলেন মুনির। একাধিকবার বলেছেন কিভাবে ট্রাম্পের হস্তক্ষেপের ফলেই অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তান রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়নি। ফলে এখন ট্রাম্পের অনুরোধ পেরোনো তার পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন কূটনীতিকরা। এই দুটোই তো মিথ্যাবাদী, দুটোই মিথ্যাবাদী। মানে মুনিরটাও মিথ্যাবাদী, ট্রাম্পও মিথ্যাবাদী, দুই মিথ্যাবাদী। এবার জোর লেগেছে, তখন ওকে খাইয়েছিল, মুরগা মাটন খাইয়েছিল, খাইয়ে তখন বলেছিল তুমি সেনা পাঠাও। তখন বলেছে হ্যাঁ আমি সেনা পাঠিয়ে দেবো। তখন বলেছে ঠিক আছে, তুমি আমাকে নোবেল প্রাইজের জন্য তুমি আমার হয়ে বলো। একবারে প্রেসের সামনে তিনি বলেছিলেন, মুনির বলেছিলেন যে উনি যা করেছেন, ট্রাম্প যা করেছেন তাই ঐতিহাসিক ব্যাপার। দুই পারমাণবিক রাষ্ট্রের মধ্যে সংঘাত আরো যাতে না বাড়ে তার জন্য তিনি যুদ্ধ বন্ধ করিয়েছেন। সেই যুদ্ধ বন্ধ কিন্তু ট্রাম্প মোটেই করাননি। তিনি 40-50 বার বোধহয় এই দাবিটা করলো। ভারত কিন্তু বরাবরই কিন্তু বলে গেছে যে না, এখানে ট্রাম্পের কোনো রোল ছিল না। ফলে এই দুইয়ের মিথ্যাবাদীর মিথ্যা কথায় এবার ফেঁসে গেছে একেবারে আমাদের মুনির বাবা। মুনির বাবা জানে না যে আমেরিকা যে পয়সা খরচা করে সে পয়সাটা আমেরিকা কিন্তু তুলে নিতে জানে। কি করে পয়সাটা তুলতে হবে আমেরিকার থেকে ভালো কেউ জানে না। আর আমেরিকার যার বন্ধু তার শত্রুর অভাব নেই, সেটা হেনরি কিসিঞ্জার বলে দিয়ে গেছিলেন, একটা ঐতিহাসিক কথা বলে গেছিলেন। এখন মুনিরের যা অবস্থা, মুনির এখন ভাবছেন আমি যদি এখন ইসরায়েলের হয়ে আমি প্যালেস্তাইনের লোকেদের বুকে গুলি মারি তাহলে পরে ইসলামিক রাষ্ট্রগুলো আমায় চেপে ধরবে। উনি তো মানে মুসলিম উম্মা হতে গেছিলেন না, ওনার আর তার্কির এরদোগানের মধ্যে লড়াই হচ্ছে কে মুসলিম উম্মার নেতা হবে। এখন সেক্ষেত্রে মুসলিম উম্মার নেতা তাহলে হয়ে যাবেন কে? মুসলিম উম্মার নেতা হবেন তার্কি। পাকিস্তান পিছিয়ে পড়বে, তাছাড়া সারা ইসলামিক দুনিয়া তাকে ছ্যাঁচা ছ্যাঁচা করবে। এবার অনেক দিন ধরে তিনি কাটিয়ে যাচ্ছিলেন এইটা, আমি ব্যস্ত আছি, অমুক তমুক আছি। এখন ট্রাম্প বলেছে বেটা আমি তোকে খাইয়েছি, পড়িয়েছি, টাকা দিয়েছি, হ্যাঁ তোকে আদর যত্ন করেছি, এখন তুই ভুলে গেলে চলবে, সেনা পাঠা। এদিকে পাকিস্তানের আভ্যন্তরীণ যে অবস্থা, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হওয়ার মতো অবস্থা। সব জায়গায় এখন ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের সৈন্য মোতায়েন করা আছে, ওয়েস্টার্ন ফ্রন্টে রয়েছে, সাউদার্ন ফ্রন্টে রয়েছে, মানে করাচি ওই অঞ্চলে রয়েছে। ফলে এখন ওখান থেকে সেনা তুলে নিয়ে গিয়ে বলে যে 50,000 সেনা পাঠাবো। এখন 50,000 সেনা যদি এখান থেকে তুলে নিতে হয় তাহলে পুরো কাশ্মীর বর্ডারটাকে উন্মুক্ত করে দিতে হবে। অন্য জায়গা থেকে তুলতে পারবে না, কারণ চীন থেকে তুলতে পারবে না, আচ্ছা আপনার খাইবার পাখতুনখোয়া থেকে তুলতে পারবে না, বালুচিস্তান থেকে তুলতে পারবে না, আফগানিস্তান আর পাকিস্তান বর্ডার যে ডুরান্ড লাইন সেখান থেকেও তুলতে পারবে না। বাকি রইল কোথায়? বাকি রইল আমাদের যেটা পিওজেকে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। ওরা জানে পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর এমনি হাতছাড়া হবে, গিলগিট বালতিস্তান হাতছাড়া হবে। ফলে এখন এই যুদ্ধবিরতি যখন রয়েছে, টুকটাক ফায়ারিং হচ্ছে, এখন এখান থেকে সৈন্যগুলোকে তুলে নাও, তুলে নিয়ে গিয়ে আমি ওখানে
তাহলে মোতায়েন করতে পারবো, যদি আলোচনা সফল না হয়। এখন মুনিরের ইচ্ছা, মুনির ওখানে গিয়ে ট্রাম্পকে বোঝাবেন যে আমার দেশে এইরকম সংঘর্ষ চলছে, আমি যদি এখান থেকে সেনা তুলে নিই তাহলে পরে আমার দেশ কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে, দেশবাসীর মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হবে। সেক্ষেত্রে আমি দেশ রক্ষা করব, নাকি আমি ইসরায়েলের হয়ে প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ করব। পাকিস্তানের ইতিহাস কিন্তু মোটেই ভালো না। এর আগে জর্ডনে পাকিস্তান সেনাবাহিনী গিয়ে এই ইসরায়েলিদের কিন্তু 5 লক্ষ মানুষকে মেরেছিল। এর আগে বোধহয় সেটা মুশারফের জামানা, বা ভুলও হতে পারি, সম্ভবত মুশারফের জামানায়। তখন জর্ডনে প্যালেস্তাইনিরা পুরো একেবারে প্যালেস্তাইনের সরকারকে উৎখাত করার জন্য, রাজাকে উৎখাত করার জন্য চেষ্টা করেছিল। তখন পাকিস্তানকে পয়সা দেওয়া হয়েছিল। জর্ডন সরকার তখন দিয়েছিল $10 বিলিয়ন। ভাড়াটা সৈন্য তো, $10 বিলিয়ন দিয়েছিল। $10 বিলিয়ন দেখে তো একেবারে আমাদের মোশারফের তো একেবারে জিভ লক করে উঠেছিল। মোশারফ $10 বিলিয়ন তখন খেয়ে নিয়ে পাকিস্তানি সৈন্য পাঠিয়ে দিয়েছিল, সেই নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল। এখন $10 বিলিয়ন যখন ঢুকে গেছে, তখন তো আর মোশারফের কি যায় আসে? মোশারফ তো $10 বিলিয়ন তো পকেটে পুরে নিয়েছে। তা মুসলিম উম্মা কি বললো না বললো তাতে কেউ যায় আসে না। আর তখন সমস্যা এই কারণে হয়নি যে তখন দেশের মধ্যে এত অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়নি। মুশারফের জামানায় দেশে কিন্তু স্থিতিশীলতা ছিল। এখন মুদ্রাগুলো মানে মূল্য বৃদ্ধিগুলো ছিল না। এখন মোটামুটি টাকা পয়সা কিন্তু ঠিক আসতো এবং কলকারখানাও চলতো। কিন্তু আসিম মুনিরের হাতে যখন বাজওয়া যখন হাতে পড়লো, তারপর আসিম মুনিরের হাতে যখন ব্যাটন পড়লো, তখন পাকিস্তানের 12টা সম্পূর্ণ বেজে গেছে। এখন এই অবস্থায় যদি পাকিস্তান এখান থেকে সৈন্য সরিয়ে নেয়, তাহলে দুটো অসুবিধে। এক হচ্ছে পিওজেকে খালি হয়ে যাবে, ভারতীয় ফৌজ আরামসে ঢুকে যাবে। আর 2 হচ্ছে, যদি ইসরায়েলের হয়ে প্যালেস্তাইনের বুকে যদি গুলি চালায়, তাহলে পরে পাকিস্তান ইসলামিক দুনিয়ায় একেবারে কোণঠাসা হয়ে যাবে। সেক্ষেত্রে এরদোগান হয়ে যাবেন ইসলামিক দুনিয়ার নেতা। এই হলো গিয়ে অবস্থা। এখন কঠিন প্যাচে পড়েছেন আমাদের আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির। বলে না অতি চালাকের গলায় দড়ি, এখন গলায় দড়ি পড়েছে এখন অতি চালাকের। এবার ফাঁস। এবার ওয়াশিংটন দৌড়াচ্ছে, হারামজাদা ডেকে পাঠিয়েছে, হারামজাদা তুই ধারা, খাইয়েছি পড়িয়েছি, টাকা দিয়েছি, আদর যত্ন করেছি, এবার এদিকে আয়, টাকা তো বুঝে নেবে, নইলে বলবে টাকা ফেরত দে, টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নেই। তো যাই হোক, এখন দেখা যায় কি হয়। আসিম মুনির কবে যান আর কি পাকিস্তানি সৈন্য গিয়ে প্যালেস্তাইনের বুকে গুলিটা কখন মারে, সেটা দেখার অপেক্ষায় আমরা রইলাম। আপনারাও থাকুন। আপনারা পাকিস্তানেরকে সমর্থন করেন তো, যখন এই পাকিস্তান বাহিনী যখন প্যালেস্তাইনের বুকে, যখন যোদ্ধাদের বুকে, হামাসের যোদ্ধাদের বুকে, হুতির যোদ্ধাদের বুকে যখন গুলি চালাবে, তখন দেখবো আপনারা কাকে সাপোর্ট করেন। ওই পাকিস্তানকে সাপোর্ট করেন নাকি আমেরিকাকে সাপোর্ট করেন। খুব ভালো একটা জায়গায় এসে ঘটনাটা দাঁড়িয়েছে। আপনারা দেখতে থাকুন। ঘটনাবহুল একেবারে একটা দুনিয়া চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।